বিসর্জনের আগে দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন নবমী। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে আরাধনা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন সকলে শান্তিতে বসবাস করতে পারি। দেশ থেকে এই মহামারী দুর্যোগ, এই জন্য তিনি আমাদের মুক্তি দেয়। পূজার ছুটিতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ঢল। কক্সবাজার, কুয়াকাটায় শতভাগ রুম বুকিং। তিল ধারণের ঠাঁই নেই হোটেল মোটেলে। খাগড়াছড়িতে অবরোধ স্থগিতের পর খুলেছে দোকানপাট। যান চলাচল স্বাভাবিক। গুইমারায় বহিরাগতদের জড়ো করে চালানো হয় তাণ্ডব, বলছে সেনাবাহিনী। সারা দেশে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসা পেতে ভোগান্তি বাড়ছে হাসপাতালে। মশক নিধনে পর্যাপ্ত উদ্যোগ নেই পৌরসভার। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। শুরুতে দুর্গোৎসবের খবর। আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে দেবী আরাধনা। নবমীর আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর বোয়ালিয়া প্রতিশ্রুতি মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান, সিলেটের মণিপুরি রাজবাড়ী মণ্ডপ থেকে গোলজার আহমেদ, ময়মনসিংহের দুর্গাবাড়ী মন্দির থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং বগুড়ার চেলোপাড়া সার্বজনীন কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। শুরুতেই যাব রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, জানাবেন মহানবমীতে কি কি আয়োজন দেখছেন আর ভক্তদের ভিড় কেমন? সামনে আছে সকাল থেকে আসলে রাজশাহীর যে মণ্ডপগুলো রয়েছে সেখানে ভক্ত অনুরাগীদের ভিড় লক্ষ্য করছি। তারা যেমন মায়ের দেবী দুর্গাকে আসলে দর্শন করছেন, ঠাকুর দর্শন করছেন এবং এখানে প্রণাম করছেন, পুজোয় অংশ নিচ্ছেন। আমরা সকাল থেকে দেখছি যে নবমীর চণ্ডীপাঠ, মহাস্নান এবং দেবীর প্রতি অর্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কিন্তু আসলে এই যে নবমীর আনুষ্ঠানিকতা সেটি আসলে হচ্ছে। আজকে এই নবমীর পুজোটি আসলে দীর্ঘ এবং সেই আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি যে সেই পূজা আসলে চলছে। এখানে মহাস্নান হয়েছে, মহা আরাধনা চলছে এবং মন্ত্র উচ্চারণ হয়েছে, দেবীর প্রতি অর্ঘ্য অর্পণ হয়েছে, চণ্ডীপাঠ হয়েছে এবং এছাড়াও আজকে কিন্তু আসলে প্রতীকী বলি দেয়া হয়। মূলত আসলে আজকের দিনটি মহিষাসুরের বধের দিন হিসেবেও আসলে ধরা হয়। তাই মহানবমীর আনুষ্ঠানিকতা বেশ গম্ভীর বলছেন এখানকার ভক্ত অনুরাগী এবং যারা পুরোহিত রয়েছেন তারা। যার কারণে শাস্ত্র মতে কিন্তু আসলে প্রত্যেকটি বিষয় আসলে খুবই পূর্ণরূপেই আসলে তারা মেনে থাকেন এবং এই যে আমরা শঙ্খ সুর শুনছি, উলুধ্বনি শুনছি এবং এই যে এখানে যে আনুষ্ঠানিকতাগুলো চলছে সেটি মূলত আসলে দেবীর যে আরাধনা সেটির কারণে এবং এখান থেকে প্রার্থনা করা হচ্ছে যেন জগতের মঙ্গল হয় তার পরিবারের এবং দেশ, জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হচ্ছে। আপনি জানেন যে এবারে আসলে দেবী হাতিতে চড়ে এসেছে, যেটি কিন্তু শুভ লক্ষণ এবং তিনি বিদায় নেবেন পালকিতে চড়ে। খানিকটা সেটি দুর্যোগের কথা বললেও আসলে সে কারণে এখানে পূজা অর্চনা করা হচ্ছে যেন দেবীর বিদায়ের পর আসলে শান্তি থাকে এই ধরাধামে। এবং এই যে কৈলাস থেকে দেবী যে মায়ের বাড়িতে এসেছেন, যে কয়েকদিন আসলে এখানে জাগ্রত থাকবেন, দেবীকে প্রাণ ভরে দেখে নেওয়া, তার কাছে প্রার্থনা করা এবং সকলের মঙ্গল কামনায় কিন্তু আসলে এই সমস্ত কিছু আয়োজন। এবং যেহেতু আজকে নবমী কিন্তু সন্ধ্যা আরতি পূজার মধ্য দিয়েই যে বিদায়ের সুর বাজে সেটি কিন্তু আসলে যারা এখানে ভক্ত রয়েছে তাদের জন্য আসলে এটি অনেক বেশি বিরহের, বেদনার। কারণ মায়ের সাথে আসলে এই যে এক বছরের যে বিদায় সেটি আসলে তাদের জন্য আসলে কষ্টের। এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা এখানে লক্ষ্য করছি শাম্মী যে তারা কিন্তু এখানে যারা আসছেন তারা কিন্তু এখানে প্রার্থনা করছেন এবং তারা চেষ্টা করছেন যে যতটুকু সময় আসলে এই মন্দিরে মণ্ডপের কাছে থাকা যায় এবং প্রার্থনা করা যায় সেটি আসলে তাদের জন্য সুখের। এবং এই পুরো দিনটি আসলে নগরীর বিভিন্ন এলাকায় মণ্ডপ ঘুরে দেখেছেন। তো এই ছিল রাজশাহীর শারদীয় দুর্গাপূজার আয়োজন। এবারে শুনবো সিলেটের খবর, সেখানে আছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার।
ধন্যবাদ আপনাকে। আসলে সিলেটেও একই অবস্থা, অর্থাৎ মহানবমীতে যে চণ্ডীপাঠের যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে রয়েছি সিলেটের মণিপুরি রাজবাড়ি যে মণ্ডপ আছে সেই মণ্ডপে। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়, এখানে পুণ্যার্থী যারা আছেন বা পূজারী যারা আছেন তারা আসলে ভিড় করছেন দেবীর আরাধনার জন্য, এবং যেহেতু চণ্ডীপাঠ চলছে সুতরাং তারা নীরবেই আসলে দেবীর প্রার্থনায় তারা মুক্ত রয়েছেন। এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকে মূলত মহাসপ্তমীকে যে নবমীকে কেন্দ্র করে যে তাদের যে কার্যক্রম সেটি আসলে মণ্ডপে মণ্ডপেই চলছে, এবং উৎসবমুখর পরিবেশে সিলেটের মণ্ডপগুলোতে পূজা উদযাপন করা হচ্ছে। আপনি জানেন যে এই দিনটি আসলে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এদিনই তারা অঞ্জলি সহ শেষ অঞ্জলি যেটি আছে অর্থাৎ দুর্গাপূজার সেই অঞ্জলি তারা প্রদান করবেন, এবং চণ্ডীপাঠের শেষেই মূলত সেই অঞ্জলির প্রদান শুরু হবে। তারপরে হচ্ছে দেবীর উদ্দেশ্যে ভোগ দেয়া এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দুপুরের মধ্যে অর্থাৎ বেলা 1টার মধ্যে তাদের যে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে, এবং পরবর্তীতে আসলে তাদের যে ধর্মীয় যে কার্যক্রমগুলো আছে সেটি চলমান থাকবে। আমরা এর আগেও বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে এসেছি, সব জায়গায় আসলে একই অবস্থা, এবং এখানকার পুণ্যার্থী যারা আছেন তারা একত্রিত হচ্ছেন এবং একজন এক এক জায়গায় পূজা অর্চনা শেষে তারা অন্য মন্দিরে যাচ্ছেন। তো এইভাবেই সিলেটের প্রতিটা মণ্ডপে মণ্ডপে আসলে উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বলছেন যে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ভয়ঢরহীনভাবেই তারা কিন্তু এবারের পূজা উদযাপন করছেন। তো আজকের যে প্রার্থনার যে অংশ সেই প্রার্থনায় তারা বারবারই বলছেন যে রাষ্ট্রের সব মানুষের এবং সব মানুষ যাতে ভালো থাকে এবং রাষ্ট্রের যাতে কল্যাণ হয়, প্রার্থনা জুড়ে আসলে তাদের এই মন অবস্থান। আমরা দেখেছি যে সিলেটের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যেটি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ সেটি আমরা বলতে পারি, এবং এটি আসলে সব জায়গায় আসলে একই অবস্থা, অর্থাৎ অনাড়ম্বর ভাবেই কিন্তু পূজা পালিত হচ্ছে। তো যেহেতু দিনব্যাপী এই কার্যক্রম চলবে, হয়তোবা পরবর্তী সংবাদে এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এখন আমরা পূজার সংবাদ জানাবেন আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। ধন্যবাদ গুলজার। ময়মনসিংহেও কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পালিত হচ্ছে। ইতিমধ্যেই সকাল থেকেই ময়মনসিংহের যে মন্দিরগুলো রয়েছে মন্দিরগুলোতে নবমীর যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেছেন পুরোহিত, এবং আজকে এই নবমীর দিনে কিন্তু মন্দিরে মন্দিরে মানুষের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখছি যে প্রতিটি মণ্ডপেই কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ ভিড় বেড়েছে। এবং আমরা যদি একটু বলে রাখি যে এখন কিন্তু আমরা যে মন্দিরটিতে রয়েছে এটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী মন্দির দুর্গাবাড়ি মন্দির। এখানে মহানবমীর যে অঞ্জলি সেই অঞ্জলি কিন্তু চলছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যারা পুণ্যার্থী এসেছেন তাদের হাতে ফুল বেলপাতা দেয়া হয়েছে, এবং সেই ফুল বেলপাতা নিয়েই কিন্তু তারা অঞ্জলি দিয়েছেন, অর্থাৎ পুরোহিত মন্ত্রপাঠ করেছেন, এবং সাথে সাথে যারা পুণ্যার্থী ছিলেন তারাও কিন্তু মন্ত্রপাঠ করে তাদের যে অঞ্জলি সেটি প্রদান করেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে এই এখন প্রথম দফার যে অঞ্জলি সেটি চলছে, এরপরে আরো কয়েক দফায় আজকে অঞ্জলি প্রদান হবে। এবং আজকে শুধু এই দুর্গাবাড়ি মন্দির নয়, ময়মনসিংহ নগরীর যতগুলো মন্দির রয়েছে বা পূজা মণ্ডপ রয়েছে বা জেলার যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সবগুলোতেই কিন্তু উৎসবমুখর পরিবেশে মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। আমরা দেখছি যে আজকে এই নবমীর দিনে কিন্তু পুণ্যার্থীদের বেশ আগ্রহ ছিল। আমরা খুব সকাল থেকেই দেখেছি প্রতিটি মণ্ডপে মণ্ডপেই কিন্তু এই মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু পুণ্যার্থীরা এসেছেন মণ্ডপে মণ্ডপে। এবং আজকে এই যে দুর্গাবাড়ি মন্দির চত্বর এটি কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ যারা পূজারী আছেন তারা এই যে মহানবমীর যে পূজা সেটি তারা অবলোকন করেছেন এবং এখন অঞ্জলি দিচ্ছেন। এবং আমি যদি একটু বলি যে এখানে আজকে যে মহানবমী, এই মহানবমীর মধ্য দিয়েই কিন্তু আসলে বিদায়ের সুর বেজে গেছে, অর্থাৎ আগামীকাল বিজয়া দশমী, যার কারণে যারা পুণ্যার্থী আছেন তাদের মনও কিছুটা কিন্তু আজকে আনন্দ থাকলেও কিছুটা ভারাক্রান্ত। আজকে একটি দিনই আছে, এবং আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে সেই প্রতিমা বিসর্জন হবে, এবং সেই যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন চলছে। এবং পূজারীরা যেটি বলছেন যে তারা উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।
শহরের যে বারোয়ারের যে কালী মন্দির, সেই কালী মন্দিরে কিন্তু আজকে দুর্গাপূজা উৎসব উদযাপন হচ্ছে এবং এই উদযাপনের মধ্য দিয়ে কিন্তু মহানবমীর যে দিনটি, সেই দিনটি কিন্তু উদযাপন করা হচ্ছে এবং এই মহানবমীতে কিন্তু যে মহাষষ্ঠীর যে পরাজিত করা, সে দেবী দুর্গা তাকে পরাজিত করে কিন্তু এখানে সৃষ্টের যে পালন, দুষ্টের দমন, সেটি কিন্তু করেছিলেন এবং মহাশক্তি রূপে দেবী দুর্গা এই দিনে আবির্ভূত হয়েছিলেন এবং সেই দিনটি উপলক্ষ করেই কিন্তু আজকে মহানবমী যে পূজা অর্চনা, সেটি কিন্তু আজকে চালুপাড়া যে সার্বজনীন যে কালী মন্দির, সেই কালী মন্দিরে কিন্তু সকাল 10টা থেকে কিন্তু এই পূজা শুরু হয়েছে। এখনও কিন্তু সে পূজা চলছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ভক্ত তারা এই পূজা অর্চনায় এখানে একসঙ্গে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু পূজা অর্চনা করছেন। আর এখানে যদি বলতে হয় যে বগুড়াতে 685টি যে মণ্ডপ, সে মণ্ডপে কিন্তু এখানে পূজা অর্চনা হচ্ছে এবং প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু যথেষ্ট নিরাপত্তা বিধান করা হয়েছে এবং শান্তি এবং সুষ্ঠুপূর্ণভাবে কিন্তু এখানে পূজা হচ্ছে। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী যে নেতৃস্থানীয় যে নেতারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপ তারা পরিদর্শন করছেন এবং তারা কিন্তু বলছেন যে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই মন্দিরে মন্দিরে ঘুরছেন, যাতে করে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই দিকটা তারা খেয়াল রাখছেন। আর আজকে যে মহানবমী, সেই মহানবমী কিন্তু বিকালবেলা কিন্তু তারা এখানে বিভিন্ন মন্দিরে মন্দিরে কিন্তু আসবেন এবং তারা প্রতিমা প্রদর্শন করবেন, তারা দেখবেন এবং দেখার পরে কিন্তু কালকে দশমীর মধ্যে দিয়ে কিন্তু বিসর্জন হবে এই দেবী দুর্গা। এই বছরের মতো দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে। আর এখানে বগুড়াতে এখানে যমুনা নদীতেই কিন্তু বেশি বিসর্জন দেওয়া হবে। এইভাবে কিন্তু এবারে যে পূজা অর্চনা, সেটা কিন্তু খুব সুস্থভাবে কিন্তু এখানে উদযাপিত হচ্ছে এবং পূজা অর্চনা চলছে। তো এই ছিল স্বামী আমার কাছে যে বগুড়ার যে পূজা অর্চনা তার সর্বশেষ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিরাজগঞ্জ। বাহারি আলোকসজ্জা আর বর্ণিল সাজে সেজেছে পুরো শহর। মণ্ডপগুলোকেও সাজানো হয়েছে নানা কারুকার্যে। সড়কের দুপাশে বসেছে গ্রামীণ মেলা, যাতে অর্থনীতিতেও এসেছে গতি। বিস্তারিত জানাচ্ছেন রিফাত রহমান, ছবি তুলেছেন ইমরান শেখ। শারদীয় দুর্গা উৎসব ঘিরে বাহারি সাজে সেজেছে সিরাজগঞ্জ। শহর জুড়ে রং বেরঙের আলোর ঝলকানি, মণ্ডপগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিদিন সন্ধ্যা নামলেই বর্ণিল আলোর সৌন্দর্য আর জমকালো এই আয়োজন দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা, যাতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিরাজগঞ্জ শহর। শারদীয় এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে শহরের মুজিব সড়কেও বসেছে গ্রামীণ মেলা। সিরাজগঞ্জে অনেক সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এবং বাইরে থেকে আমাদের সিরাজগঞ্জে অনেক দর্শনার্থীরা আসছে। শুধু আলোকসজ্জায় না, এখানে দেখা যায় মুজিব সড়ক এলাকা এবং শহর কেন্দ্রিকভাবে অনেক মেলা হয়। এখানে বাইরের থেকে অনেক লোকজনও আসে। পরিবার নিয়ে আমরা যখন সবাই বেরিয়েছি এবং দেখছি সকলেই তাদের পরিবার নিয়ে বের হয়েছে। এত সুন্দর লাইটিং করেছে যা আসলে মনোমুগ্ধকর। আমরা প্রতি বছরই আসি, আমাদের খুবই ভালো লাগে এই আলোক লাইটগুলো দেখতে, আলোকসজ্জাগুলো দেখতে আমরা মন ভরে উপভোগ করি। আমাদের ধর্মের পাশাপাশি মনে করেন প্রত্যেকটা ধর্মের মানুষই এখানে এনজয় করে। বাড়তি আয়ের আশায় উৎসবের এই আলোকে পুঁজি করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। এটা আসলে সার্বজনীন উৎসবে দাঁড়িয়ে গেছে। এখানে অনেক লাইটিং হয়, ভালো জায়গার পরিবেশ ভালো, দেখতে সুন্দর লাগে, মোটামুটি বেচা কেনা ভালো হয়। লাইটিং হলে লোকজন বেশি আসে এবং কি সিরাজগঞ্জের বাইরে থেকে লোকজন দেখতে আসে, আর এই উপলক্ষে বেচা কিনি হয়। এই আলোকসজ্জার কারণে কিন্তু এই যে ছোট ছোট মেলা হচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছে। বিভিন্ন এলাকা থেকে আলোকসজ্জা দেখার জন্য মানুষজন আসছে, এখানে রিকশায় চড়ছে, মানুষজন কেনাকাটা করছে। এতে কিন্তু এই উৎসবকে কেন্দ্র করেই ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আলোকিত সিরাজগঞ্জ, আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এই আলোকসজ্জা আর আয়োজন করেছি। প্রতিটা মন্দিরেই মাকে সুন্দরভাবে
দর্শনার্থীরা যেন পুজো দেখতে পারে। ইতিমধ্যে আমাদের 700-র বেশি পুলিশ সদস্য এই শারদীয় দুর্গা উৎসব যাতে সঠিকভাবে পালিত হয় এবং নিরাপত্তা সহকারে পালিত হয় এজন্য তারা অবিরাম ডিউটি করে যাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে বাংলাদেশ পুলিশ, আর্মি এবং আনসার সহ আমরা জয়েন্ট পেট্রোলিং টিম করছি। পূজা উদযাপন পরিষদ বলছে, এবারে স্থায়ী অস্থায়ী মিলে 511টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দূর দূরান্ত থেকে আসা আগতদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। রং বেরঙের এই আলোকসজ্জা শহরের প্রতিটি সড়ককে আলোকিত করেছে। সেই আলো ছড়িয়ে দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের মাঝেও। 5 দিনব্যাপী এই দুর্গা উৎসবে সম্প্রীতি আর অর্থনীতির যে মেলবন্ধন তৈরি হয়েছে তা সার্বজনীন করে তুলেছে শারদীয় দুর্গা উৎসবকে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। পূজার ছুটিতে উৎসবের আমেজ তৈরি হয়েছে পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটায়। ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। তিল ধারণের ঠাঁই নেই হোটেল রিসোর্টে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বিদজ্ঞ, আর কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতেই যাব মনতোষের কাছে। মনতোষ, পূজার ছুটিতে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ঢল কেমন দেখছেন, আর একই সঙ্গে জানাবেন পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? সামনে সমুদ্রের নোনা জলে অবগাহন কিংবা এখানে অপূর্ব পাহাড় প্রকৃতির যে রূপ সেটি দেখতে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন কক্সবাজারে। এবং আমরা পুজোর যে 4 দিনের অবকাশ এটিকে কেন্দ্র করে আমরা দেখছি গতকাল থেকেই বলা যায় এবং গত শুক্রবার থেকে আসলে লোকারণ্য হয়েছে কক্সবাজার। মূলত প্রতিদিনই বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটছে এবং আজকে থেকে যে ছুটিটি আসলে পুজোর ছুটি শুরু হলো 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত এই ছুটিকে ঘিরে কিন্তু একটি বিশেষ ট্রেনও ইতিমধ্যে ঢাকা কক্সবাজার রুটে চালু করা হয়েছে এবং সর্বত্রই দেখছি যে একটা উৎসবের আমেজ আসলে কক্সবাজারের হোটেল রিসোর্ট কিংবা এখানে যে রেস্তোরাঁ কিংবা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কথা যদি বলি সবখানেই কিন্তু বিরাজ করছে। এবং হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি গতকাল রাতেও যেটি বলেছেন যে প্রায় 100% কক্ষ কিন্তু এখানে হোটেলগুলোতে বুকিং রয়েছে। এখানে 5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, রিসোর্ট রয়েছে। সবখানেই কিন্তু একটা ভরপুর পরিস্থিতি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে সকাল থেকে আমরা কিছুটা পর্যটকের উপস্থিতি সৈকতে কম দেখেছি। যেহেতু সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে মেরিন ড্রাইভের যে দর্শনীয় স্থানগুলো কিংবা এখানে মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির কিংবা এখানে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দিরগুলো রয়েছে, রামু উপজেলার যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে, সেখানেও পর্যটকদের পদচারণা কিন্তু চোখে পড়ছে এবং সেখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান সেখানে কিন্তু একটা চাঙা ভাব, একটা স্বস্তি ব্যবসায়ীদের মাঝে রয়েছে। এখানে কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে লম্বা ছুটি আসলে যখন মিলে তাদের খানিকটা অবসর পেলে আসলে পরিবারকে নিয়ে একান্তে সময় কাটানোর যে সুযোগ সেটি কক্সবাজারের চেয়ে অন্য কোনো জায়গায় আসলে তারা এটি উপভোগের যে আনন্দ সেটি কিন্তু তারা সুযোগটি পান না এবং এই ধরনের ছুটি পেলেই কিন্তু তারা কক্সবাজারে ছুটি আসে এবং এখানে যে আনন্দ করা, উদযাপন করা সেটি তারা চেষ্টা করেন। এই ছিল আমার কাছে স্বামী কক্সবাজার থেকে সবশেষ। এবার আমরা একটু যাব কুয়াকাটায়, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আমরা কক্সবাজারে দেখছিলাম পর্যটকদের ঢল নেমেছে, কুয়াকাটায় সমাগম কেমন দেখছেন? স্বামী আসলে জানেন যে এখন কিন্তু টানা 4 দিনের শারদীয় দুর্গা উৎসব যে ছুটি রয়েছে, সরকারের ছুটি, সে উপলক্ষে কিন্তু এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে এই কুয়াকাটা সৈকতে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই কুয়াকাটা সৈকতের প্রায় 18 কিলোমিটার সৈকত জুড়েই কিন্তু পর্যটকের বিচরণ আমরা লক্ষ্য করেছি। গতকাল থেকেই পর্যটকের ঠাসা রয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার গঙ্গামতি, কাউয়াচর, লেম্পুচর এবং একই সঙ্গে ঝাউবন, নারিকেল বাগান এবং এছাড়াও যে এই কুয়াকাটার 0 পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখন
হাজারো পর্যটক তারা এই সৈকতে বিচরণ করছে এবং অনেক পর্যটকই তারা কিন্তু এখানে স্নানে ব্যস্ত সময় পার করছে। এখন সবেমাত্র সমুদ্রে জোয়ার শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু বহু পর্যটক তারা এখানে আসবেন, আনন্দ স্নান করবেন সমুদ্রে ঢেউ উপেক্ষা করে। এছাড়া যে জিরো পয়েন্টের পশ্চিম দিকে সেখানে রয়েছে লেম্পুর বন, লাল কাঁকড়াচর এবং আন্ধারমানিক নদ সহ আরও কয়েকটি নদের মানে 3 নদের মোহনা, সেখানেও কিন্তু পর্যটকরা বিচরণ করছেন এবং সেখান থেকে টেংরাগিরি বন রয়েছে, সেই টেংরাগিরি বন যেটিকে সুন্দরবনের পূর্বাঞ্চলও বলা হয়, সেখানেও তারা বিচরণ করবেন। এছাড়া যে এই পর্যটন কেন্দ্র কুয়াকাটার যে যাদের নামে এই কুয়াকাটা, সেই আদিবাসী সেই রাখাইনদের বৌদ্ধ বিহার রয়েছে মিস্ত্রিপাড়ায় এবং এখানে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন যে মঙ্গল শ্রী বৌদ্ধ বিহার রয়েছে এবং একই সঙ্গে যে কুয়ার নামে কুয়াকাটা, সেই কুয়াটিও সেখানে রয়েছে এবং এখানে যে 250 বছর আগে যে আরাকান রাজ্য থেকে যে এই রাখাইনরা এখানে এসেছিল, সেই পালতোলা জাহাজটিও কিন্তু সেখানে দৃশ্যমান রয়েছে। এই সকল দৃষ্টিনন্দন স্থানে তারা ভ্রমণ করছেন এবং দেখছেন পর্যটকরা। তবে আপনাকে আরো জানিয়ে রাখি, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের সড়ক যোগাযোগ ব্যবস্থা অতি সহজ হওয়ার কারণেই কিন্তু এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের আগমন বাড়ছে এবং একই সঙ্গে এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টে প্রায় 100% রুম বুকিং হয়েছে। বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ। এদিকে 2 বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের কেওক্রাডং পর্বত। এতে সকাল থেকে শত শত পর্যটক ছুটে যাচ্ছেন কেওক্রাডংয়ের দিকে। এ নিয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত। রিজভি, একদিকে পূজার ছুটি, অন্যদিকে দীর্ঘ সময় পর কেওক্রাডং খুলে দেওয়া হয়েছে, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? আমি দীর্ঘ কয়েক বছর পর কিন্তু রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন স্পটটি খুলে দেওয়া হয়েছে। গত সোমবার বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিলি একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই 6টি শর্তে কিন্তু এই পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর রুমা উপজেলা এই পর্যটন স্পটটি খুলে দেওয়ার কারণেই কিন্তু সকাল থেকে কিন্তু শত শত পর্যটক কিন্তু এই পর্যটন স্পটটির দিকে কিন্তু ছুটে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যেমনটি রুমা উপজেলার বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা এই পর্যটন স্পটটি খুলে দেওয়াতে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। দীর্ঘ কয়েক বছর পর কিন্তু এই পর্যটন স্পটটি খুলে দেওয়ার কাছে পর্যটকদের যেমন স্বস্তি প্রকাশ করছেন, তেমন স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ীরা, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। ঈদের এবার টানা ছুটির কারণে কিন্তু একদম সকাল থেকে কিন্তু পর্যটকদের বান্দরবানে ভিড় হয়েছে। তো আমরা যেমনটি জানতে পেরেছি, কয়েক বছর পর এই পর্যটন স্পটটি খুলে দেওয়ার কারণেই কিন্তু বান্দরবানে কিছুটা এবার রুমা উপজেলার কিছুটা ব্যবসায়ীরা কিন্তু কিছুটা ব্যবসায়িকভাবে চাঙ্গা হতেবেন। তারা কয়েক বছর ব্যবসার কারণে কিন্তু তারা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে বলে আমরা জানতে পেরেছি। মূলত KNF এর তাণ্ডবের কারণে কিন্তু রুমা এবং থানচি উপজেলায় কিন্তু এসব রুমা এবং থানচি উপজেলায় কিন্তু পর্যটনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত 6টি শর্তে কিন্তু পর্যটকরা চাইলে পর্যটকরা যেতে পারবেন রুমা উপজেলায় কেওক্রাডং পর্যটন স্পটটিতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন রিজভি রাহাত। এদিকে দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণ করছে পাহাড়ি শহর রাঙামাটিও। বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুম। সব মিলে এই ছুটিতে দৈনিক গড়ে 1.5 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। প্রকৃতিপ্রেমীদের কাছে বরাবরই আকর্ষণীয় পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি। দিগন্ত বিস্তৃত সবুজে মোড়ানো প্রাকৃতিক দৃশ্য দেখতে রাঙামাটিকে বেছে নেন তারা। তাই এবার রাঙামাটিতে আসবে হাজারো পর্যটক। দুর্গাপূজার ছুটিতে আসা পর্যটকদের বরণে ব্যস্ত ব্যবসায়ীরা। এরই মধ্যে রাঙামাটি, কাপ্তাই ও সাজেকের হোটেল রিসোর্টগুলোতে 70 থেকে 80% বুকিং হয়েছে। পর্যটকদের আকর্ষণে আগেই 40% পর্যন্ত ছাড়ের ঘোষণা দেয় বেসরকারি আবাসিক হোটেলগুলো। পূজার ছুটিতে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। এখন যে ছুটিটা আসছে সামনে লম্বা ছুটি, ওখানে অনেক টুরিস্ট আসবে, ওই সময় একটু ভালো করে ভিসা কেনা হবে, মনে হয় বিক্রি হবে।
একটু বালু শেয়ার হবে মনে হয়। তো এই ছুটিতে আমরা আশা করতেছি আমাদের নৌকাগুলি ভাড়া হবে, আর আমাদের বিভিন্ন স্পটের টুরিস্টরা আপনার নিরাপত্তার সহিত আপনার ওই নৌভ্রমণ করে আসতে পারবে। আমরা গেস্টের জন্য 40% একটা ডিসকাউন্ট দিয়ে আমরা রুমের বুকিং নিচ্ছি, আর আশা করছি আমরা ভালো টুরিস্ট পাবো। 1, 2, 3 তারিখ আমার প্রায় 70% বুকিং কমপ্লিট, এবং বুকিংয়ের ক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্টও রাখছি দুর্গাপূজা উপলক্ষে। সেটার জন্য আমরা যারা অ্যাডভান্স বুকিং করতেছে তাদের জন্য 20% ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি। পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানায় জেলা পুলিশ। একসাথে সমন্বিতভাবে কাজ করে আমরা এই এলাকায় যারা বেড়াতে আসবে, ভ্রমণ পিপাসু লোকজন যারা আছেন, এই ধরনের টুরিস্টদের বলছি আপনারা আসেন, আমাদের সাধ্যমতো আমরা আন্তরিকভাবে আপনাদের পাশে থাকব। জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা 55টি হোটেল মোটেল ও 17টি ইকো রিসোর্ট সহ কাপ্তাই ও সাজেকে ছোট বড় শতাধিক রিসোর্ট রয়েছে। এসব হোটেল রিসোর্টে রয়েছে প্রায় 10,000 মানুষের রাত্রি যাপনের ব্যবস্থা। সব মিলিয়ে এই ছুটিতে দৈনিক গড়ে 1.5 কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা খাত সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙ্গামাটি। অবরোধ স্থগিতের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে খাগড়াছড়িতে। খুলেছে দোকানপাট ও ব্যবসার প্রতিষ্ঠান। বাজারগুলোতে বাড়তে শুরু করেছে লোক সমাগম, যাতে স্বস্তি ফিরেছে জনমনে। অবরোধ প্রত্যাহারের পর চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো পৌঁছেছে গন্তব্যে। এছাড়া অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। দুর্গাপূজায় সামিল হয়েছেন পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে ও দুর্গাপূজার জন্য অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু জায়গায় 144 ধারা জারি রেখেছে প্রশাসন। গত 23 সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারায় 3 জন, পুড়িয়ে দেওয়া হয় দোকানপাট, বসতঘর। পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, দোকানপাট সম্পূর্ণ খোলা, মানুষ যে নিরাপদে চলাফেরা করতে পারতেছে। মোটামুটি এখন তো স্বাভাবিক দিকে দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া মোটামুটি চলতেছে। অবরোধ তুলে নেওয়ার কারণে এখন মোটামুটি মানুষজন বের হচ্ছে। একটু প্রতি জায়গায় তল্লাশি নিতে, এখন তল্লাশি নিচ্ছে না আজকে। এখন মোটামুটি স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারতেছে। পাহাড়কে অস্থিতিশীল করার বড় ধরনের পরিকল্পনার অংশ হিসেবে খাগড়াছড়িতে সংঘর্ষ ও সহিংসতা চালিয়েছে পাহাড়ি একটি সশস্ত্র সংগঠন, যার তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যার লক্ষ্য ছিল আগামী নির্বাচনের আগে 3 পার্বত্য জেলাকে সহিংস রূপ দেয়া। পরিকল্পনার অংশ হিসেবে সেদিন বহিরাগতদের জড়ো করা হয় গুইমারায়, চালানো হয় তাণ্ডব, লুটপাট। তবে আপাতত সহিংসতা থামলেও আগামীতে আবারও শুরু হওয়ার আশঙ্কায় পাহাড়ি বড় ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিতে শুরু করেছে সেনাবাহিনী ও বিজিবি। হোসেন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। কিশোরী ধর্ষণের বিচার চেয়ে 1 সপ্তাহ ধরে খাগড়াছড়িতে সমাবেশ, মোড়ে মোড়ে পিকেটিংয়ে ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিবেশ। 28 সেপ্টেম্বর শুরু হয় বড় ধরনের সংঘর্ষ। ড্রোন ফুটেজে ধরা পড়ে গুইমারায় সংঘর্ষ ও আগুনের ঘটনার বিস্তারিত। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা বলছেন, সেদিন পরিকল্পিতভাবে জড়ো করা হয় বহিরাগতদের। কয়েক কিলোমিটার দূর থেকেও আসেন কিশোর যুবকরা। পাড়ার লোকজনের কাছে যারা ছিল অচেনা অজানা। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে আগুন দেয়া হয় বসতঘর, দোকানপাটে। এ সময় প্রায় 150 রাউন্ড গুলি চালায় একটি পাহাড়ি সংগঠনের সশস্ত্র যুবকরা, এমন দাবি সেনাবাহিনীর। চালানো হয় লুটপাট। পাহাড়ি রাজনীতির বলি হয়ে মাঝখানে সর্বস্ব হারান সাধারণ কিছু মানুষ। খোলা মাঠে আছে, উপরে আছে, গাছের নিচে, গাছের ছায়াতে আছে, কারো আত্মীয়র বাড়িতে, কারো পাশের বাড়িতে আছে। প্রচুর আতঙ্কে আছে। আমার দোকানপাট সব পড়ে যায়, গাড়ি বাড়ি নাই, কিছু নেই। গাড়ি একটা ছিল, গাড়ি মোটরসাইকেলটাও পড়ে গেছে, শেষ। পার্বত্য এলাকায় যে অবৈধ অস্ত্র এবং বছরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, আমরা চাচ্ছি এগুলো নির্মূল করা হোক। অবৈধ অস্ত্রগুলো যদি পাহাড় থেকে নির্মূল করা হয়, পাহাড় 100% শান্তি আসবে। এই ক্যাম্পগুলো যখন ছিল তখন আপনার এই যে পাহাড় শান্ত ছিল, নিরাপত্তার বিষয়টাও ভালো ছিল, পাহাড়ি বাঙালির সম্প্রীতিটাও ভালো ছিল। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ
পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে 2009 সাল থেকে এ পর্যন্ত পার্বত্য দলগুলোর হাতে অপহরণ হয়েছে 332 জন, নিহত হয়েছে 124 জন, আহত আরও অনেকে। এবারের ঘটনাও গভীর ষড়যন্ত্র ও বড় একটি পরিকল্পনার অংশ ছিল, যার লক্ষ্য ছিল পাহাড়কে অস্থিতিশীল করা ও সামনে দেশের নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করা, এমন দাবি সেনাবাহিনীর। শুধু তাই নয়, সামনের দিনে 3 পার্বত্য জেলা ঘিরে সহিংসতা বাড়তে পারে এমন আশঙ্কা তাদের। আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আগামীতে পরিস্থিতি মোকাবেলায় পুরো জেলায় শক্ত অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি। সহিংসতায় একটি পক্ষের জড়িত থাকা, ইন্ধন দেয়া ও পরিকল্পনা বাস্তবায়নের তথ্য প্রমাণ মিলেছে। আমরা সজাগ আছি। আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড, আমরা সকল আভিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা, সেটা আমরা অবশ্যই বজায় রাখব। গত বছর খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে আগুনে পুড়ে যায় পুরো বাজার। 1 বছর পর একই ঘটনা হয় গুইমারায়। বছর বছর এমন দাঙ্গায় আঞ্চলিক দলগুলো আধিপত্য জানান দিলেও নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাব ফরিদপুরের শিপনের কাছে। শিপন, জানাবেন হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, আর চিকিৎসকরা কি বলছেন? আপনি জানেন যে হঠাৎ করেই কিন্তু ফরিদপুরের ডেঙ্গুর বিস্তার কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ গত 24 ঘন্টায় ফরিদপুরে একজন রোগী প্রাণ হারিয়েছে, তিনি নারী আসমা আক্তার মুন্নি নামে। তিনি ফরিদপুর শহরের ঝিলঝুলিতে বাড়ি এবং জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন অফিস। তো আপনাকে বলে রাখতে চাই যে আজকের দিন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতাল মিলে, সরকারি হাসপাতাল মিলে 30 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে হাসপাতালগুলোতে। এর বাইরেও কিন্তু আপনার গত 24 ঘন্টার কথা যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে গত 24 ঘন্টায় 12 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো চিকিৎসার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে কিনা রোগীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছে চিকিৎসার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না। ডেঙ্গু রোগীদের স্বাভাবিক যে নিয়মিত চিকিৎসা দেওয়ার কথা, সেই নিয়মিত চিকিৎসা দিচ্ছে এবং সেই রকম ওষুধ সরবরাহ আছে বলে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুর পৌরসভার প্রশাসক সঙ্গে, তিনি বলেছেন যে ফরিদপুরের ডেঙ্গুর হঠাৎ করে যেহেতু প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে ফরিদপুরের যে 27টি ওয়ার্ডে পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতেই অপরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়, এবং যারা ফগার মেশিন দিয়ে ধোয়া দিয়ে মশা নিধন করে তাদেরকেও বলা হয়েছে পর্যায়ক্রমে প্রতিদিন কমপক্ষে 3টি ওয়ার্ডে ফগার মেশিন ব্যবহার করে মশা যেসব অঞ্চলে বেড়ে থাকে সেই সব অঞ্চলে মেশিন স্প্রে করে মশা নিধন করার ব্যাপারে তারা কথা বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে, তিনিও জানিয়েছেন যে ফরিদপুর জেলার 9টি উপজেলার সব জায়গায় যে 5টি যে পৌরসভা রয়েছে, সেই পৌরসভার প্রশাসকদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু রোধে এবং ডেঙ্গু মশা নিধনের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, প্রয়োজনীয় সকল ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং জনগণের যাতে কোনো সেবা পেতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখার ব্যাপারে তিনি জানিয়েছেন। তো আপনাকে বলতে হয় যে ডেঙ্গু রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছে তারা কিন্তু অনেকেই যারা ভর্তি হচ্ছে 2 দিন বা 3 দিন পর সুস্থ, তারা কিন্তু বাড়িতে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে ফরিদপুর মেডিকেল কলেজে 22 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তো সব মিলে এসেছিল ফরিদপুরের ডেঙ্গুর সর্বশেষ খবরাখবর। এবার একটু যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসার সবশেষ অবস্থা কি, আর চিকিৎসকরা কি বলছেন আসলে? ফেনীতে ডেঙ্গুর শনাক্ত হওয়ার যে প্রবণতা সেটি বেড়েছে। গত 24 ঘন্টায় ফেনীতে 42 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই 42 জন ডেঙ্গু শনাক্তের ক্ষেত্রে 90 জনের বেশি কিন্তু পরীক্ষা করা হয়েছে। আমরা
কথা বলেছে ফেনীর যে সিভিল সার্জন রয়েছে তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 1 মাসে ফেনীতে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা 105 জনের বেশি হয়েছে। চলতি বছর ফেনীতে 200 জনের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আমরা কথা বলেছি ফেনী পৌর প্রশাসন সহ অন্যান্য সাথে। তারা যেটি বলছেন যে এবং স্থানীয়রা যেটি বলছেন যে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য জায়গায় জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর যে প্রবণতা সেটি বাড়তে পারে বলে তারা মনে করছেন। তবে হাসপাতালের যে পরিসংখ্যান সেটি যেটি বলছেন যে ফেনীতে আক্রান্তের সংখ্যার চাইতে কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু ফেনীতে আসছেন এবং সেই রোগীরা কিন্তু ফেনীর যে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা এবং অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু রোগীরা সেবা নিচ্ছেন। তবে হাসপাতালে এসে যেটি দেখছি যে ডেঙ্গুর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে যে ধরনের বিশেষায়িত সেবা থাকার কথা সেই ধরনের বিশেষায়িত সেবা এবং ডেঙ্গু রোগীদের আলাদা করে একদম মশারি টাঙিয়ে যে রাখার কথা সেই চিত্র কিন্তু আমরা ফেনী জেনারেল হাসপাতালে আমরা দেখিনি। রোগীরা আমাদেরকে যেমনটি বলেছেন যে সেবার যে অপ্রতুলতা সেটি রয়েছে। সারাদিনে একবার ডাক্তারের দেখা মিললেও কিন্তু আর কিন্তু ডাক্তারের দেখা মিলছে না। হাসপাতাল থেকে যে ধরনের ঔষধ এবং অন্যান্য ইনজেকশন সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটিরও কিন্তু অপ্রতুলতা রয়েছে। অপরদিকে সিভিল সার্জন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হঠাৎ করে ডেঙ্গুর প্রবণতা বাড়ার কারণে তারা কিন্তু একটু নড়েচড়ে বসেছেন এবং ডেঙ্গুর যেসব রোগী হাসপাতালে আসেন তাদেরকে আলাদা করে রাখা এবং যে ট্রিটমেন্ট বাড়ানোর যে প্রবণতা সেটি কিন্তু তারা বাড়িয়েছেন। সব মিলিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন যে তাদের কাছে যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু জনবল আছে সেটুকু দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন ডেঙ্গু রোগী যারা রয়েছেন তাদেরকে সেবা দিতে। অপরদিকে আমরা ফেনী জেনারেল হাসপাতালে যেটি দেখেছি যে এই সময়ে কিন্তু জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ অন্যান্য যেসব রোগ রয়েছে সেটির সংখ্যাও বেড়েছে। হাসপাতালে সাধারণত 250 শয্যার যে ফেনী জেনারেল হাসপাতাল রয়েছে এখানে সাধারণত শয্যা সংখ্যা 250 জন, কিন্তু আজকে এখানে 700 বেশি কিন্তু রোগী কিন্তু ভর্তি রয়েছে। এই যে রোগীর অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত চাপের কারণে কিন্তু হাসপাতালের যে ডাক্তার, নার্স এবং অন্যান্যরা রয়েছেন তারাও কিন্তু সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে রোগীরা বলছেন হাসপাতালে কিন্তু যে সেবার অপ্রতুলতা সেটি রয়েছেন। ডাক্তার সারাদিনে একবার দেখা মিললেও আর সারাদিন কিন্তু ডাক্তারের দেখা মিলছে না। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী ও ফরিদপুর থেকে জানছিলাম ডেঙ্গু আক্রান্তের সবশেষ অবস্থা। বেতন স্কেল বৃদ্ধি সহ 6 দফা দাবিতে চলছে নেত্রকোনার স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি। সদর হাসপাতালে বহির্বিভাগ সহ কোথাও স্বাস্থ্য সহকারীদের দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা জানাবেন, একই সঙ্গে জানাবেন 6 দফার মধ্যে প্রধান দাবিগুলো কি কি। যেমনটা শুনছিলেন আসলে নেত্রকোনায় যে সকল স্বাস্থ্যকর্মী রয়েছে অর্থাৎ সম্মিলিত টিকা কার্যক্রম পরিচালনা করেন যে সকল স্বাস্থ্যকর্মীরা তারাই কিন্তু আজ থেকে পূর্ব ঘোষিত কিন্তু কর্মবিরতি ঘোষণা করেছেন। এর আগে কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু স্মারকলিপি প্রদান থেকে শুরু করে বিভিন্ন ভাবে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। আমরা মূলত তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে ইপিআই টিকা কার্যক্রম এবং সামনে যে আসলে টিসিবি টিকা কার্যক্রম অর্থাৎ টাইফয়েডের যে টিকা কার্যক্রম আগামী 12 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই কার্যক্রমকে কিন্তু তারা ইতিমধ্যে প্রত্যাখ্যান করে কিন্তু তাদের যে 6 দফা, এই 6 দফার মধ্যে মূলত নিয়োগ বিধি সংযুক্ত করা এবং 14 গ্রেডে উন্নয়ন করা এবং ইনডোর ডিপ্লোমা ট্রেনিং এর মাধ্যমে 15 গ্রেডে উন্নয়ন করা এবং শিক্ষাগত যোগ্যতা আসলে স্নাতক পর্যন্ত করা, এরকম কিন্তু মোট 6টি দাবি কিন্তু সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা তার সাথে কথা, যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে আরো যেমনটা জানিয়েছেন আসলে একেবারে গ্রাম পর্যায়ে এই যে সকল স্বাস্থ্য কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে টিকা কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং টিকা কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোতে আসলে তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের কথা
যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিবেচনা না করেই প্রতিনিয়তই কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা দেখেও না দেখার ভান করেছে, এমন কিন্তু অভিযোগ রয়েছে। তাই তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা গুরুত্বের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখার কিন্তু দাবি জানিয়ে আসছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে টিকা কার্যক্রম স্থগিতের সর্বশেষ। শাম্মী। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিফাত আহমেদ রাসেল। ঝুঁকিপূর্ণ ভবন ও লোকবল সংকটের কারণে নওগাঁ সদরের হাসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি বন্ধ দীর্ঘদিন ধরে। এতে চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আর আধুনিক সেবা নিতে স্থানীয়দের যেতে হয় 25 কিলোমিটার দূরে জেলা শহরে। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। তাই দ্রুত স্বাস্থ্য কেন্দ্রটি চালুর দাবি তাদের। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্বাস আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। দেয়ালে ফাটল ধরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবন। দুর্ঘটনা এড়াতে 2 বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম চলছিল একজন চিকিৎসক দিয়ে, ছিলেন একজন অফিস সহায়কও। এছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান সহ অন্যান্য সেবা চালানো হতো। কিন্তু গত 4 মাস আগে স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসক, অফিস সহায়ক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাকে বদলি করা হয় অন্যত্র। এরপর থেকে স্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে, বন্ধ সব ধরনের সেবা। দীর্ঘদিন স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন প্রান্তিক জনগণ। এছাড়া আধুনিক সেবা পেতে সেবা গ্রহীতাদের যেতে হয় 25 কিলোমিটার দূরে জেলা শহরে। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। তাই নতুন ভবন নির্মাণ সহ দ্রুত স্বাস্থ্য সেবা কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়দের। আগে চালু ছিল, এখন বন্ধ আছে। আমরা ওষুধ বড়ি কিছু পাচ্ছি না, আমাকে খুবই অসুবিধা। যে পিয়নটা ছিল এই পিয়নটাকে ট্রান্সফার করে দেয় ডিডি অফিস, দেওয়ার পর আমাকে এটা তালাবদ্ধ। আমরা সেখানে অভিযোগ দিয়েও আমরা কোনো সুরাহা পাইনি। এখান থেকে চলে যেতে হয় নওগাঁ, তারপরে মানুষজন অনেকে মারাও যায় প্রাথমিক চিকিৎসার জন্য। আমি এই বাচ্চার চিকিৎসার জন্য আসছিলাম, আসা দেখে তো এরকম অবস্থা বন্ধ, বাচ্চা খুব অসুস্থ। এখন এখানে চিকিৎসা হলো না, এখন আমাকে নিয়ে সদরে যেতে হবে। ডাক্তারও নেই, ওষুধও নেই, কিছুই আসেনি। এইভাবে পরে আসা লোকজন সবাই আসা কিন্তু ফেরত যায়। এ ব্যাপারে পরিবার পরিকল্পনা অফিসে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। আমি অনেকবার চেষ্টা করেছি, এলাকার জনগণের লক্ষ্যে বারবার তাকে দিয়েছি। এমনকি আমার ইউনিয়ন পরিষদে তাদেরকে বসার জন্য সুন্দর পরিষ্কার করে দেবে, তাদের বিদ্যুৎ ব্যবস্থা সুন্দর করে দিয়েছি। এরপরও তারা এখানে আসে না, মানুষকে স্বাস্থ্যসেবা দেয় না। এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ইউএনও। কোনো বক্তব্য সরকারি কর্মকর্তারা দিতে পারবে না। আপনি যদি কোনো তথ্য লাগে সেটা রিটেন আমাদের কাছে চাইতে হবে, আমরা আপনাকে রিটেন তথ্য দিব। এটা উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনবো, যেন এটা দ্রুত সংস্কার করার প্রয়োজন হলে সংস্কার করে সেবা মানুষকে পৌঁছায় দেওয়া যায়। সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ডে প্রায় 40,000 মানুষের বসবাস। স্বাস্থ্য সেবা কেন্দ্রটি চালু করে দ্রুত সমস্যা সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা বাসিন্দাদের। এখন নওগাঁ শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিসর্জনের আগে দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন নবমী। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। চণ্ডীপাঠ, মহাস্থান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে আরাধনা। দেবীর কাছে প্রার্থনা এটাই, অশুভ যা কিছু আছে তা সব দূরে যাক, আর আমরা সবাই যাতে ভালো থাকি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন সকলে শান্তিতে বসবাস করতে পারি। পূজার ছুটিতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ঢল। কক্সবাজার, কুয়াকাটায় শতভাগ রুম বুকিং। তেল ধারণের ঠাঁই নেই হোটেল মোটেলে। খাগড়াছড়িতে অবরোধ স্থগিতের পর খুলেছে দোকানপাট, যান চলাচল স্বাভাবিক। গুইমারায় বহিরাগতদের জড়ো করে চালানো হয় তাণ্ডব, বলছে সেনাবাহিনী। সারা দেশে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসা পেতে ভোগান্তি বাড়ছে হাসপাতালে। মশক নিধনে পর্যাপ্ত উদ্যোগ নেই পৌরসভার।
এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।